হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমাদের হাম্পি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে দেখেছিলেন আমরা হাম্পি কিভাবে পৌঁছাই, 2 রাত 3 দিনের আমাদের ট্যুর প্ল্যান, প্রথম দিন হাম্পিতে কিভাবে কাটিয়েছিলাম সেই গল্প। এই পর্বে থাকবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি গ্রুপ অফ মনুমেন্টস ঘুরে দেখার গল্প। একসময় হাম্পি ছিল শক্তিশালী ধনী বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। হাম্পি জুড়ে রয়েছে সেই সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। হাম্পির বিখ্যাত স্থাপত্যগুলো মূলত 4টে জায়গায় ছড়িয়ে রয়েছে। প্রথমটি বিজয়া বিথ্ঠালা মন্দির এবং তার ভেতরে স্টোন চ্যারিয়ট। আরো একটা দিক হলো রয়্যাল এনক্লোজার, যেটা কুইন্স বাথ থেকে শুরু হয়ে লোটাস মহল, এলিফ্যান্ট স্টেবলে গিয়ে শেষ হয়েছে। আর একটি দিক হলো হাম্পি বাজার যাওয়ার পথে বেশ কিছু স্থাপত্য রয়েছে সেগুলি। আর একটা দিক হলো হাম্পি বাজার, বিরূপক্ষ মন্দির, যার আশেপাশে বেশ কিছু স্থাপত্য রয়েছে। হাম্পিতে কি কি দেখার জায়গা রয়েছে তা জানার জন্য ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে গিয়েছিলাম হাম্পির জনপ্রিয় দর্শনীয় স্থান বিজয়া বিথ্ঠালা মন্দিরে। গেট দিয়ে ঢুকে ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। মেন গেট থেকে মন্দির প্রায় 1.5 কিলোমিটার দূরে, তাই অনবরত গাড়ি যাতায়াত করছে মন্দিরের সামনে নিয়ে যাওয়ার জন্য। গাড়ির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। আমরা আর অপেক্ষা না করে হাঁটতে শুরু করলাম মন্দিরের দিকে। আর যাওয়ার পথে বেশ কিছু সুন্দর সুন্দর স্থাপত্য দেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিজয়া বিঠ্ঠালা মন্দিরের সামনে। শতকের দিকে রাজা দ্বিতীয় দেবরায় তার রাজত্বকালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে রাজা কৃষ্ণ দেবরায় তার রাজত্বকালে মন্দিরের বেশ কিছু অংশ সম্প্রসারিত এবং উন্নত করেছিলেন। মন্দিরের গোপুরাম বা প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে সামনেই রয়েছে স্টোন চ্যারিয়ট বা পাথরের রথ। ভারতীয় 50 টাকার নোটে এই রথেরই ছবি রয়েছে। এটি ভারতবর্ষের 3টি বিখ্যাত পাথরের রথের মধ্যে একটি। অন্য দুটি রয়েছে কোনারকে এবং মহাবালিপুরমে। একটি আয়তাকার প্ল্যাটফর্মের উপরে নির্মিত এই রথটি বিশাল গ্রানাইটের ব্লক দিয়ে তৈরি। রথের গায়ে পৌরাণিক নানান কাহিনী খুব সুন্দরভাবে খোদাই করা রয়েছে। কমপ্লেক্সে 4টি বড় মণ্ডপ রয়েছে। দক্ষিণ, উত্তর এবং পূর্ব দিকের মণ্ডপগুলি এখনো অক্ষত রয়েছে। মণ্ডপের ভেতরে প্রত্যেকটা স্তম্ভে অপূর্ব সুন্দর কারুকার্য করা। মন্দিরে কোনো পুজো হয় না। মন্দিরের গর্ভগৃহ একদম অন্ধকার। সংরক্ষণের কারণে কোনো লাইট লাগানো হয়নি।
অপূর্ব সুন্দর একটা জায়গা, একবার দেখলে সারা জীবন মনে রাখার মতো। হাম্পির রয়্যাল এনক্লোজারের দিকে যাওয়ার পথে পড়বে কুইন্স বার্থ বা রানীর স্নানাগার। বাইরে থেকে স্নানাগারটা দেখতে একদমই সাধারণ, তবে ভেতরটা একেবারে রাজকীয় সাজসজ্জায় মোড়া। মাঝখানে বেশ বড় আয়তকার পুলের মতো রয়েছে। পুলের চারিদিকে ঘোরানো সরু বারান্দার মতো রয়েছে, যেখানে খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। এরপরে আমরা গিয়েছিলাম মহানবমী ডিব্বা বা দশেরা ডিব্বা দেখতে। সেখানে ঢোকার মুখে দেখেছিলাম পাথরের তৈরি দরজা। মহানবমী ডিব্বা বা দশেরা ডিব্বা হলো একটি চমৎকার পাথরের প্ল্যাটফর্ম, যা হাম্পির রয়্যাল এনক্লোজারের ভেতরে অবস্থিত। এটি সেই জায়গা যেখানে বিজয়নগর সাম্রাজ্যের রাজা এবং অন্যান্য সদস্যরা দশেরা বা নবরাত্রির উৎসব পালন করতেন। এই প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়েই তারা নানান রকমের অনুষ্ঠান দেখতেন। 1513 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণদেবরায় এটি তৈরি করেছিলেন। ঐতিহাসিকদের মতে রাজা কুস্তি, তরোয়াল প্রতিযোগিতা, জলজ ক্রিয়া, সেনার মার্চপাস, ধনুক ও তীরের প্রতিযোগিতা, এরকম নানান রকমের অনুষ্ঠান এখান থেকেই দেখতেন। প্ল্যাটফর্মটির উচ্চতা প্রায় 12 মিটার। পাথরের ওপরে খুব সুন্দর করে খোদাই করা রয়েছে। এই রয়্যাল এনক্লোজারের মধ্যে হাম্পির বিখ্যাত পুষ্করিণী রয়েছে। ভেতরে বেশ অনেকটা বড় জায়গা, ঘুরে দেখতে কিছুটা সময় লেগে যাবে। এরপরে এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলে বাদিকে পড়েছিল হাজার রামা টেম্পল। 15 শতকের প্রথম দিকে বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরটি ভগবান রামচন্দ্রকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। মন্দিরের গায়ে মহাকাব্য রামায়ণের নানান কাহিনী খোদাই করা রয়েছে। হাজার রামা মন্দিরের একদম সামনেই রয়েছে পান সুপারি বাজার। এই বাজারকে বিজয়নগর সাম্রাজ্যের সময় তৈরি হওয়া 4টি প্রধান বাজারের মধ্যে একটি বলে মনে করা হয়। বেশ অনেকটা জায়গা জুড়ে এই বিশাল বাজারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এই পথে আরেকটু এগোলেই রয়েছে জেনানা এনক্লোজার। এটি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজ পরিবারের মহিলাদের জন্য সুরক্ষিত এবং নিরিবিলি একটি জায়গা। এটি বিজয়নগরের সুরক্ষিত জায়গা ছিল। ভেতরে বেশ অনেকটা জায়গা রয়েছে। চারিদিক উঁচু প্রাচীরে ঘেরা, আর 4 প্রান্তে 4টে ওয়াচ টাওয়ার রয়েছে। গেট দিয়ে ঢুকে বাদিকে কিছুটা এগোলেই রয়েছে কোষাগার, যেখানে সে সময়কার ব্যবহার করা নানান রকমের জিনিসপত্র রাখা রয়েছে। রানীর প্রাসাদের বেসমেন্ট। বিজয়নগর সাম্রাজ্যের প্রাসাদগুলো একেবারেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
তবে প্রাসাদের বেসমেন্টগুলো এখনো রয়ে গেছে। বেসমেন্টে 3 স্তর বিশিষ্ট অলংকৃত কাঠামো দেখা যায়, যা দেখে অনুমান করা যায় আসল প্রাসাদটা কতটা বড় আর কতটা সুন্দর দেখতে ছিল। এর পাশেই রয়েছে লোটাস মহল বা চিত্রাঙ্গিনী মহল। পদ্ম ফুলের মতো নকশা করা এই মহলটি হাম্পির বেশ জনপ্রিয় একটা স্থাপত্য। প্যালেসটি একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসস্থান, যা কৃষ্ণদেব রায় তার স্ত্রীর জন্য তৈরি করেছিলেন। মহলের ওপরে একটি জলের ট্যাঙ্ক ছিল। বিম এবং কলামের মধ্যে দিয়ে জলের পাইপের দ্বারা জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা হতো। এর জন্য গ্রীষ্মকালেও মহলটি বেশ ঠান্ডা থাকতো। ভারতীয় এবং ইসলামিক স্থাপত্যে তৈরি এই প্যালেসটি দেখার মতো। লোটাস মহল থেকে আরেকটু এগোলেই রয়েছে গার্ডস কোয়ার্টার্স, যেখানে এখন ছোট বড় নানান রকমের ভাস্কর্য রাখা রয়েছে। এর পাশেই রয়েছে এলিফ্যান্ট স্টেবল বা হাতির আস্তাবল। এটি বিজয়নগর সাম্রাজ্যের রাজকীয় হাতিদের থাকার জায়গা ছিল। এরপরে আমরা গিয়েছিলাম ভূগর্ভস্থ শিব মন্দির, যা প্রসন্ন বিরূপাক্ষ মন্দির নামেও পরিচিত। সবুজে ঢাকা সুন্দর লনের মাঝে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটি ভগবান শিবের অবতার প্রসন্ন বিরূপাক্ষকে উৎসর্গ করা। মন্দিরটি বিজয়নগর রাজপরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করতেন। মন্দিরটি ভূগর্ভ থেকে কয়েক মিটার নিচে অবস্থিত। এরপরে আমরা গিয়েছিলাম বাদাভি লিঙ্গা মন্দিরে, যেখানে রয়েছে হাম্পির সবচেয়ে বড় শিবলিঙ্গ। যে গর্ভগৃহে লিঙ্গটি স্থাপন করা হয়েছে তা সর্বদা জলে ভরা থাকে, কারণ এটির মধ্যে দিয়ে একটি জলপ্রবাহ তৈরি করা রয়েছে। পাশেই রয়েছে লক্ষ্মী নরসিংহ মন্দির। এটি হাম্পির সবচেয়ে বড় মূর্তি। দেবতা বিষ্ণুর অবতার নরসিংহ বসে আছেন শেষা নামক এক বিশাল 7 মাথাওয়ালা সাপের কুণ্ডলিতে। মা লক্ষ্মীরও একটি মূর্তি ছিল, যেটি ধ্বংস হয়ে গেছে। এখান থেকে কিছুটা এগোলেই রয়েছে হাম্পির বিখ্যাত কৃষ্ণা টেম্পল। এই মন্দিরটি 1513 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেবরায় নির্মাণ করেছিলেন। তিনি উদয়গিরির প্রতাপরুদ্র গজপতির উপরে তার বিজয়ের স্মরণে এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। মন্দিরে স্থাপিত প্রধান মূর্তিটি ছিল বালাকৃষ্ণের মূর্তি। এখন মূর্তিটি চেন্নাইয়ের স্টেট মিউজিয়ামে সংরক্ষিত আছে। কমপ্লেক্সের কেন্দ্রে নির্মিত
মূল মন্দিরে একটি গর্ভগৃহ, মহামণ্ডপ, অর্ধমণ্ডপ, একটি স্তম্ভযুক্ত মণ্ডপ, একটি দেবীর মন্দির এবং অনেক উপমণ্ডপ রয়েছে। কৃষ্ণা মন্দিরের গায়ে সূক্ষ্ম কারুকার্যগুলো দেখার মতো। কৃষ্ণা মন্দিরের একদম সামনেই রয়েছে কৃষ্ণা বাজার। কৃষ্ণা মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে হাম্পির অন্যতম বিখ্যাত বিরূপাক্ষ মন্দির। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। মন্দিরে প্রবেশ পথে 50 মিটার উঁচু একটি গোপুরম রয়েছে, আর তার উপরে অপূর্ব সুন্দর কারুকার্য করা রয়েছে। এই মন্দিরটি হাম্পির একমাত্র মন্দির যেখানে নিত্য পুজো হয়। ভগবান শিবেরই এক রূপ হলো বিরূপাক্ষ। এই মন্দিরে ভগবান শিবকে বিরূপাক্ষ রূপে পুজো করা হয়। বিরূপাক্ষ মন্দির থেকে বেরিয়ে কিছুটা সামনের দিকে এগোলেই দেখা যায় মনোলিথিক বুল। বিরূপাক্ষ মন্দির থেকে বেরিয়ে সামনেই রয়েছে হাম্পি বাজার। জায়গাটা একদম জমজমাট। সামনের এই পাহাড়টা মাথাঙ্গা হিল। ট্রেক করে এই পাহাড়ের ওপরে ওঠা যায়। এরপরে আমরা গিয়েছিলাম কাদালেকালু গণেশ মন্দিরে। এই বিশাল গণেশ মূর্তিটি হেমাকুটা পাহাড়ের উত্তর পূর্ব ঢালে অবস্থিত। মূর্তিটি প্রায় 15 ফুট লম্বা, হাম্পির বৃহত্তম ভাস্কর্যগুলির মধ্যে একটি। শশী ভেকালু গণেশ। এই বিশাল গণেশ মূর্তির কোমরে সাপ বাঁধা রয়েছে। পৌরাণিক গল্প অনুসারে একবার গণেশ ঠাকুর অনেক বেশি খেয়ে ফেলার জন্য তার পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পেট যাতে না ফেটে যায় তাই গণেশ ঠাকুর তার কোমরে একটি সাপ বেঁধে নিয়েছিলেন। আমাদের শেষ গন্তব্য ছিল হেমাকুটা পাহাড়। পাহাড়ের ওপরে মসৃণ ঢালে ছোট বড় অনেক মন্দির রয়েছে। এই পাহাড়ের ওপর থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মতো। আমরা কিছুটা সময় এই পাহাড়ের ওপরে কাটিয়ে রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। গাড়িতে বসেই দেখেছিলাম অপূর্ব সুন্দর একটা সানসেট। কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। কয়েকটা জায়গা ঘুরে ফিরে যাব হায়দ্রাবাদে। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। রাতে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। সকাল বাজে প্রায় 9টা। আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম। সেদিন সবার প্রথমে আমাদের সানাপুরা লেকে কোরাকাল রাইড করার প্ল্যান ছিল, তবে কুহুকে নিয়ে আমরা আর কোরাকাল রাইডটা শেষমেশ করিনি। একদম সোজা চলে যাই হনুমানজির জন্মস্থান অঞ্জনাদ্রি পাহাড়ে। পাহাড়ের মাথায় হনুমানজির মন্দির রয়েছে। মন্দিরে ওঠার জন্য প্রায় 575টি সিঁড়ি রয়েছে। পুরাণে যে কিষ্কিন্ধার বর্ণনা পাই এটি সেই জায়গা। ওপরের মন্দিরে ভগবান হনুমানের একটি পাথরের তৈরি মূর্তি রয়েছে। ভক্তরা ভিড় করেন সেই মূর্তি দেখার জন্য। পাহাড়ের ওপর থেকে পুরো হাম্পি শহরটা দেখতেও অপূর্ব সুন্দর লাগে।
সেদিন মন্দিরে খুব ভিড় ছিল। বেশ কিছুটা পথ উঠে গিয়ে দেখলাম ওপরে অনেকক্ষণ দাঁড়াতে হবে। দর্শন করে নামতে নামতে দুপুর হয়ে যাবে। তাছাড়া বাচ্চাদের নিয়ে পাহাড়ের এত ওপরে দাঁড়িয়ে থাকাটা বেশ মুশকিলের ব্যাপার। তাই শেষমেশ আমরা মাঝপথ থেকেই ফিরে আসি। এমনিতেই হাম্পি ঘুরে আমাদের মন ভরেনি, তার উপরে এই মন্দিরে দেবতার দর্শন আমাদের অসম্পূর্ণ থেকে গেছে। তাই হাম্পিতে আবার যেতেই হবে। ঘড়িতে বাজে প্রায় সকাল 11টার মতো। আমরা আমাদের যাত্রা শুরু করলাম হায়দ্রাবাদের দিকে। হাম্পির দুটো ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিও দুটি দেখার জন্য ধন্যবাদ। আজ তবে এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।